যে ধরুন আমাদের দেশে যদি কোনো মহিলা, যদি কোনো স্ত্রী প্রথমত স্বামীর চেয়ে বড় হয়, তাহলে এই যে আমাদের যে সাংঘাতিক ঐতিহ্যশালী ধর্ম, সম্প্রদায়, শ্রেণী বিভিন্ন রকম আমাদের ভারতীয়দের মধ্যে, তারা মেনে নেয়? মেনে নিতে দেখেছেন? 1% দেখেছেন মেনে নিলে? না। প্রথমত বলবেন বউ আবার স্বামীর চেয়ে বড় হবে কিসের, কেন বড় হবে? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কি, সর্বসমক্ষে এরকম চড়িয়ে দেওয়া, থাপ্পড় মারা চলবে? মহিলার চুলের ঘেঁটি ধরে সেই স্বামী বোঝাবে যে সে কত বড় স্বামী, ছাড়বে না। এটা তো দূরের কথা। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন তাহলে আমি খুব খুশি হব। বিশেষ করে কমেন্ট যদি করেন তাহলে আরো খুশি হব, কারণ বুঝতে পারবো আপনারা কি ভাবছেন। কেউ বিরুদ্ধে ভাবতে পারেন, কেউ সপক্ষে বলতে পারেন কিছু, আপনাদের যা মনে হবে সেটাই বলবেন। আর ওই নোটিফিকেশন আইকনটা তলায় যেটা আছে, বেল যেটা, সেটা একটু অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন গুলো আপনার কাছে যাবে। আমাদের দেশ হচ্ছে রাজা মহারাজার দেশ আমাদের, কিন্তু আমরা তো রাজা মহারাজার কথা অনেক শুনেছি, কাহিনী শুনেছি। আজ আমি এক প্রেসিডেন্টের কথা শোনাই। আপনারা কেউ কেউ জানেন, কেউ কেউ দেখেওছেন, তাও আরেকবার দেখতে হবে, কারণ তার পরিপ্রেক্ষিতে, মানে তার প্রেক্ষিতে আমার কিছু কথা বলার আছে। ইনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আপনারা অনেকেই জানেন, লম্বা চিপচিপে চেহারা। উনি যাচ্ছেন ভিয়েতনাম, মানে যাচ্ছিলেন আর কি। প্লেন নেমেছে এবং উনি নামবেন, ভিয়েতনামে পৌঁছে গিয়েছেন। নামবেন, দরজা খুলে গেল প্লেনের, নামতে যাবেন, ক্যামেরা তাক করে আছে তার দিকে, স্বাভাবিক, প্রেসিডেন্ট বলে কথা, ফ্রান্সের প্রেসিডেন্ট নামবেন। তার স্ত্রীও আছেন, কিন্তু তিনি কোথায় কোথায় আমরা জানি না। আমরা দেখতে পেলাম সঙ্গে সঙ্গে ভেতর থেকে, মানে প্লেনের দেখা যাচ্ছে না তাকে, ভেতর থেকে তিনি ডাকতে গেলেন কাউকে হাত দিয়ে, আর সঙ্গে সঙ্গে তার মুখের ওপরে সপাটে থাপ্পড়। থাপ্পড় না ঘুষি, ঘুষিও হতে পারে। তো দুটো হাত দেখতে পেয়েছি, এবং সেই হাতের যে পোশাকের রং সেটা হচ্ছে লাল। আমরা বুঝতে পারলাম কে, কারণ খানিক পরেই একই সঙ্গে দুজনে যুগলে নামতে শুরু করবেন। তার আগে কিন্তু যে কথাটা আমার বলার, সেটা হচ্ছে যেই মুহূর্তে প্রেসিডেন্ট বুঝে গেলেন ক্যামেরা তাক করা আছে, ওই যে থাপ্পড় অথবা ঘুষি যাই হোক, তা খেয়ে কিন্তু তিনি মুখে হাসি ফুটিয়ে তুললেন। কোন রকমের রাগ উষ্মা কিচ্ছু দেখালেন না, ক্ষোভ কিচ্ছু দেখালেন না। এবং তারপরে তার স্ত্রী যখন বেরিয়ে এলেন, তার স্ত্রী ব্রিজিট যখন বেরিয়ে এলেন, মুখ গম্ভীর, অত্যন্ত, মানে মনে হচ্ছে যে অত্যন্ত ক্ষুব্ধ বা রেগে আছেন এরকম কিছু। যেমন আমাদের বাড়িতেও মহিলারা থাকেন, অনেক সময় আমাদের স্ত্রীরাও থাকেন, আমরা দেখেছি সব সময়। কিন্তু এইরকম একেবারে, মানে যাকে বলা হয় স্টেট ভিজিটে গেছেন দুজনে মিলে, সেখানে এইরকম ঘটনা কিরকম আপনারা ভাবুন কি অবস্থা। এবং সেখানে তারা দুজন নামলেন, তত্তর তত্তর করে নেমে এলেন, তিনি ব্রিজিট নেমে এলেন, এবং নেমে এসে সবার সঙ্গে যা যা কথা বলার বললেন বা ইয়ে করলেন। এখানেই শেষ নয়, আমার মূল কথাটা হচ্ছে তারপরে ইমানুয়েল কি বললেন। পরের দিন যখন, স্বভাবতই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এটা, আর বিভিন্ন রকমের মিম তৈরি হচ্ছে। মিম তো বোঝেন কিরকম ভাবে হয়। কেউ দেখাচ্ছে যে একবারে চোখের কোণ লাল হয়ে গিয়েছে, কারোর দেখাচ্ছে আঘাতে মুখটাই দাঁতই ভেঙে গিয়েছে, এই সমস্ত ধরনের। তিনি পরিষ্কার বললেন ওটা কোনো ব্যাপারই না, ওটা আমাদের দুজনের মধ্যে খুনসুটি হচ্ছিল, মজা করছিলাম আমরা, বলে জিনিসটা কাটিয়ে দিলেন। এবারে আপনাদের ওনাদের এই এই বৃত্তান্তটা, বিবাহ বৃত্তান্ত, এইটুকু আপনাদের একটু বলে দিই। এই ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে যখন আমাদের ব্রিজিটের আলাপ হয়, সেটা হচ্ছে 1993 সাল। তখন ইমানুয়েলের বয়স 15, নাবালক, স্কুলে পড়েন। আর সেই স্কুলের টিচার ছিলেন, মাস্টারনি ছিলেন ব্রিজিট। ব্রিজিট তখন 3 সন্তানের জননী, এবং তার স্বামী ব্যাংকার, যথেষ্ট প্রতিপত্তিশালী, যথেষ্ট সম্পদের অধিকারী তিনি।
অন্ড্রে লুই উজিয়ের। সেই সময় দুজনে প্রেমে পড়ে গেলেন, একদম আক্ষরিক অর্থে প্রেমে পড়ে গেলেন। আর তখন ব্রিজিটের বয়স কত? 25 বছরের বড়। তাহলে 15 বছর না হলে 25 বছর বড়, বুঝতেই পারছেন, 40 বছর বয়সটা। কিন্তু দুজনে প্রেমে পড়লেন। কি করে বোঝা গেল? জানা গেল 1994 সালে, যখন দুজনকে পাওয়া গেল সান বেইদিং করছেন, মানে রৌদ্রে স্নান বলে না, রৌদ্র স্নান, সুইমিং পুলের পাশে দুজনকেই দেখা গেল রৌদ্র স্নান করতেন। তখন জানাজানি হতে লাগলো যে এই ব্যাপারটা চলছে, কিন্তু তখন কিন্তু বিয়ে হয়নি। কারণ তখন আমাদের ইমানুয়েল এই স্কুলে পাশ করবে, তারপরে চলে গেলেন প্যারিসে পড়াশোনা করতে, ইউনিভার্সিটি চলে গেলেন, কিন্তু কথা দিয়ে গেলেন যে ফিরে এসে বিয়ে করবেন। এবং ফিরে এসে তিনি বিয়ে করলেন 25 বছরের বড় স্ত্রীকে। সেই স্ত্রী চাকরি ছেড়ে দিলেন, ডিভোর্স হয়ে গেল, এবং 2007 সালে 2007 সালে ডিভোর্স হলো এবং বিয়েও হয়ে গেল দুজনে। তারপরে ইমানুয়েলের এই রাজনৈতিক জীবন শুরু হয়, এবং সেই জীবনের পাশে থাকলেন এই মহিলা। এই জীবনে কিন্তু ঘাত প্রতিঘাত কম হয়নি, বহুবিধ রকমের হয়েছে। এমনকি দুই মহিলা তো এমন অবস্থা করে দিলেন, বললেন উনি আসলে মহিলা নন, পুরুষ ছিলেন, পরে মহিলা হয়েছেন, মানে ব্রিজিটকে বললেন। এবং তাই নিয়ে মামলা হলো, স্বভাবতই হবেই, কারণ ভীষণভাবে প্রতিবাদ করলেন ইমানুয়েল। মামলায় জিতে গেলেন তারা। ওই দুই মহিলাকে বিরাট টাকা জরিমানা দিতে হলো, কারণ ইমানুয়েল বললেন মোটেই না, উনি বরাবরই মহিলা, নারী, তার সঙ্গে কোনো ব্যাপারই নেই, সি ইজ নট গে। এমনকি গে বলেও একটা সময় বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছিল, সেটাও উনি নস্যাৎ করে বলেছিলেন সি ইজ নট গে। এই সমস্ত অনেক কিছু হয়েছে। এবারে আমি ওই পরিপ্রেক্ষিতে আমাদের দেশে একটু আসি, এই কথাটাই বলতে শুরু করবো আপনাকে। যে ধরুন আমাদের দেশে যদি কোনো মহিলা, যদি কোনো স্ত্রী প্রথমত স্বামীর চেয়ে বড় হয়, তাহলে এই যে আমাদের যে সাংঘাতিক ঐতিহ্যশালী ধর্ম, সম্প্রদায়, শ্রেণী, বিভিন্ন রকম আমাদের ভারতীয়দের মধ্যে, তারা মেনে নেয়? মেনে নিতে দেখেছেন? 1% দেখেছেন মেনে নিবে? না। প্রথমত বলবেন বউ আবার স্বামীর চেয়ে বড় হবে কিসে, কেন বড় হবে? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কি? সর্বসমক্ষে এরকম চড়িয়ে দেওয়া, থাপ্পড় মারা চলবে? উহুম। মহিলার চুলের ঘেঁটি ধরে সেই স্বামী বোঝাবে যে সে কত বড় স্বামী, ছাড়বে না। এটা তো দূরের কথা, ডিভোর্স তো হবেই, তার আগে যে কি হবে, সমস্ত মিডিয়া থেকে সমস্ত জায়গায় ছিচিৎকার পড়ে যাবে, সাংঘাতিক ভাবে ছিচিৎকার পড়বে, ট্রোল হতে হবে, অশ্রাব্য কুশ্রাব্য ভাষা নির্গত হবে লোকেদের মুখ থেকে। আমি কেন বলছি এই কথাটা জানেন? কারণ আমাদের দেশের মহিলাদের এখনো এই অবস্থা। এখনো মেয়ের বাবারা ভাবেন কখন মেয়েটাকে বিয়ে দিয়ে পার করে দেওয়া যায়। কোথায় পার করে দেওয়া যায়? কারণ স্বামী তিনি সামলাবেন, তার আগে বাবা সামলেছেন, মানে পরপর সামলাবেন, তারপরে ছেলেরা সামলাবে, যেমন ছিল আমাদের অতীতে কোনো একটা সময়, আজও তাই চলছে বেশিরভাগ ক্ষেত্রে। এই কথাটা আরো বেশি প্রাসঙ্গিক কেন মনে হচ্ছে জানেন? কারণ এই যে চতুর্দিকে, আমি সারা রাজ্যের কথাই বলছি, আমি দেশের কথাও বলছি না, এই রাজ্যের এই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গকে আমরা এত বেশি উন্নত বলে ধরি, আমরা বলি যে আমরা কতখানি উন্নত যে অন্যরা আমাদের কাছে শিখতে পারে, সেই প্রোগ্রেসিভ মাইন্ডে, সেই যে মানসিকতা নিয়ে আমরা নাবালিকাদের দিনের পর দিন বিয়ে দিয়ে যাচ্ছি। ভারতবর্ষে যে কটা জেলার মধ্যে সবচেয়ে বেশি নাবালিকাদের বিয়ে হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ভেবে দেখুন, 41%, মানে যেটা সমীক্ষা হয়েছিল ধরে রাখুন 2020-21 সালে, তাতে দেখা গিয়েছিল 41% নাবালিকার এখনো বিয়ে হয় এই দেশে। মানে 100 জনের মধ্যে 41 জনের বিয়েটাই হচ্ছে নাবালিকা। এবং এই রাজ্যে যদি বলেন, এই যে 41%-র মধ্যে আবার যদি ভাগ করেন, পূর্ব মেদিনীপুরে এইটা 58%, মানে 100 জন বিয়ে যে হচ্ছে 100 জনে, তার মধ্যে 58 জন হচ্ছে নাবালিকা। এই হচ্ছে দেশের অবস্থা। এবং সেখানে পূর্ব বর্ধমান, যেটা একটা বর্ধিষ্ণু জেলা বলে পরিচিত, সেখানে
50%। সবচেয়ে কম দেখা যাচ্ছে জলপাইগুড়ি, 18%। কিন্তু এর পেছনে আরেকটা কারণ আছে। বহু জায়গাতেই এখনো পর্যন্ত জানানোই হয় না যে নাবালিকাদের বিয়ে দেওয়া হবে, গোপনে বিয়ে দেওয়া হয়। 14 বছর, 15 বছর, 16 বছরে বিয়ে দেওয়া হচ্ছে। কেন বিয়ে দেওয়া হচ্ছে? এত যে প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, কত কিছু টাকা। কন্যাশ্রীতে সবাই জানেন একটা ক্লাসে উঠলে মাসে মাসে টাকা, তারপরে 25,000 টাকা, আবার রূপশ্রীতে টাকা। তাহলে এত টাকা দিয়ে কি লাভ? লাভটা কি? লাভটা অবশ্য সরকার বলছে, রাজ্য সরকার বলেছেন, শশী পাঁজা মন্ত্রী আমাদের, তিনিও বলেছেন সম্প্রতি যে না লাভ হয়েছে, এখন নাকি কমেছে। যদিও আমরা সেই সমীক্ষার ফলটা এখনো দেখিনি। ওনারা বলছেন শুরু হয়েছে, 22 সাল থেকে শুরু হয়েছে একটা সমীক্ষা নতুন করে, বিভিন্ন জেলা ভিত্তিক একটা দেখা হচ্ছে কতটা কমেছে, এবং অনেকে বলছেন কিছুটা কমেছে, এবং সেটা পরে জানা যাবে যখন সমীক্ষা আসবে। বেশ বোঝা গেল যখন সমীক্ষা দেখতে পাবো কমবে। কিন্তু এটা শূন্যে কবে নামবে? 41% যদি থাকে 20-21 সালে সমীক্ষায়, এটা শূন্যে নামতে তো 50 বছর লাগবে। তাহলে ভেবে দেখুন, যে সমস্ত সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা, যাকে আমরা ইদানিং খুব বলতে শুরু করেছি অনেক জায়গাতে, ভারতীয় সভ্যতা হচ্ছে অত্যন্ত উন্নত মানের। এই যে আমাদের দেশের যে সরকার আছেন, কেন্দ্রের যে সরকার, বিশেষ করে যারা ভীষণ রকম ভাবে সনাতনী ঐতিহ্য প্রমাণের জন্য সচেষ্ট, মনে করছেন ভারতের সনাতনী ঐতিহ্য নাকি সাংঘাতিক উন্নত, তারা এই ব্যাপারে কি বলবেন আমার জানতে ইচ্ছে করে। মেদিনীপুর, এই মেদিনীপুরে আমাদের বিরোধী দলনেতা থাকেন। আমি তার একার দোষ দিচ্ছি না, আমি রাজ্য সরকারকেও বলছি, একই সঙ্গে বলছি। কারণ সামগ্রিকভাবে যদি আমরা না ভাবতে শুরু করি যে মেয়েদের উন্নতি হওয়া প্রয়োজন, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে 50% কিন্তু পিছিয়েই থাকবে প্রথমেই। আমরা হিন্দু, মুসলমান, বাঙালি, বিহারি এসব করবো, জয় শ্রীরাম বলবো, কখনো জয় বাংলা বলবো, জগন্নাথ দেব বলবো, সব বলবো, কিন্তু মূলত যে জিনিস নিয়ে শুধু মঞ্চে বক্তৃতা দেবো তা নিয়ে কিন্তু পথে নামবো না। মঞ্চে আমরা অনেক কিছু বলবো, নারীদের উন্নতি, নারীদের প্রগতি, নারীদের শিক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও, অনেক কিছু, কিন্তু পথে নামবো না। তাই আমাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো বিয়ে হয়ে যাবে, এবং তারপরে মার খাবে, কখনো কেউ আত্মহত্যা করবে, গলায় দড়ি দিয়ে ঝুড়ে দেবে, আমরা কান্নাকাটি করবো, কপাল চাপড়ে, মা বাবারা। এইটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। বিধবা বিবাহ এখনো পর্যন্ত আমাদের দেশে কিন্তু কটা হয়, কটা সমীক্ষা হয়েছে, কটা সমীক্ষায় দেখা গিয়েছে কত বিধবা বিবাহ হচ্ছে এখনো পর্যন্ত? সাধে বিদ্যাসাগর বলেছিলেন, একটি মেয়ে, বাচ্চা মেয়ে, 6 থেকে 7 বছর বয়স, বিদ্যাসাগরকে দেখিয়ে তার পরিবার বলল প্রণাম করো ওনাকে। বিদ্যাসাগর কি বলেছিলেন? না, এখন তুই প্রণাম করবি না, আর আমি তোকে এখন আশীর্বাদও করবো না। আগে তোর বিয়ে হবে, তারপর তুই বিধবা হবি, তারপর তোকে বিয়ে দেবো আমি, তখন তোকে আশীর্বাদ করবো। ভেবে দেখুন কি যন্ত্রণা নিয়ে কথাটা বলেছে। আজকে কি সেই যন্ত্রণা কমেছে? আপনারা দেখুন না, একটু ভাবুন। আপনাদের ভাবতে বলছি, ভেবে দেখুন। আমি তো বললাম, উদাহরণও দিলাম, তাই নিয়ে অনেক হাসাহাসিও চলছে দেশে, যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে যদি কেউ তার স্ত্রী থাপ্পড় মারে তাহলে ভারতে কি হবে। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট কি করবে? তাদের ভেতরে যাই থাকুক, সেই সম্মানটা তারা দিতে শিখেছে। এটা তো বলতেই হবে, একটু মানতে হবে। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন, পরের এপিসোডে। আপনারা সবাই থাকবেন আমার সঙ্গে, আশা করি সেদিনও আরেকটা কিছু নিয়ে বলবো। আপনারা আবার আমার কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। নমস্কার।